আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আহ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা সবাই শপথ নিয়েছেন। আমরা বিশ্বাস করি যে ১৫ বছরের যে দুর্বিষহ জীবন বাংলাদেশের মানুষ পার করেছে, একটা নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সেটা হতে গেলে অবশ্যই আমি মনে করি যে গতানুগতিক এই গত ৫৪ বছরে বাংলাদেশ যেভাবে চলেছে আমার মনে হয় একটা ভিন্ন মাত্রা যোগ হওয়া দরকার। সেটা হতে হলে অবশ্যই সবার জায়গা থেকে আবার নতুন করে দেশ আওয়ামী লীগ চলে গিয়েছে এই বলে আমরা সবাই মিলে আবার লুটপাট শুরু করে দিব। এই চিন্তা ভাবনা চেতনা থেকে বের হতে হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছেন যে নতুনদের হাতেই এই দায়িত্বটা দিতে হবে এবং তারাই পারবে এটা করতে। এইমাত্র জরুরি লাইভে এসে সাংবাদিক ইলিয়াস সাহেব এসব কথা কি বললেন ডক্টর ইউনূসকে নিয়ে এবং পুলিশ বাহিনীকে নিয়ে। ডক্টর ইউনূসকে কঠোর ব্যবস্থা নিতে হবে পুলিশের উপর, আরো কিছু আলোচনা করেছে ডক্টর ইউনূসকে নিয়ে এবং পুলিশকে নিয়ে সাংবাদিক ইলিয়াস, যা শুনলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন সাংবাদিক ইলিয়াস কিন্তু আপনার একুরেট নিউজটাই সে প্রকাশ করে, সে সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যায়। সম্মানিত ভিউয়ার্স, এই সাংবাদিক ইলিয়াস যে এবার যে কথাগুলো শুনেছে, আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলেন আর দেরি না করে সাংবাদিক ইলিয়াস সাহেবের সম্পূর্ণ আলোচনাটুকু শুনে আসি। আমরা বিশ্বাস করি সেটা। তবে কিছু অস্বাভাবিক পরিস্থিতির ভেতর দিয়েও যাচ্ছে। যেমন পুলিশের কিছু ঘটনা আপনারা জানেন যে তারা এখনো ভয় পাচ্ছে কর্মক্ষেত্রে যোগদান করতে। তো তাদের ভেতরে নিশ্চয়ই যারা এইসব ঘটনার সাথে সম্পৃক্ত ছিল এবং সেই ভিডিও ফুটেজগুলো আছে যারা গুলি করছে, প্রতিটি ঘটনার আমার মনে হয় পুলিশের তদন্ত সংস্থাগুলো সেই তদন্ত করা উচিত যে কে গুলি করেছে, কে অতি উৎসাহী ছিল, তারা এখন কি চাকরিতে আছে কিনা, কারা পুলিশের বিভিন্ন WhatsApp গ্রুপগুলোতে এখনো পুলিশকে উস্কানি দেওয়ার চেষ্টা করছে পালিয়ে থেকে। সেগুলো নিয়ে তাদের খুব দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার এবং সেগুলো করতে গেলে পুলিশের যে কজনের সাথে আমার এই গত দুদিনে কথা হয়েছে তাদের একটা দাবি যে তারা আসলে কাজ শুরুই করতে পারছে না। আমার মনে হয় তাদেরকে কাজ শুরু করতে দিলে এতদিন যারা এই ধরনের হত্যার সাথে জনগণের বিরুদ্ধে গিয়ে মুখোমুখি দাঁড়িয়েছিল তাদের ব্যাপারে আমার মনে হয় তারা একটা ভালো পদক্ষেপ নিতে পারবে। তো আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। আলোচনায় আমার সাথে যুক্ত থাকছেন যুক্তরাষ্ট্র থেকে জনাব অ্যাটর্নি শেখ সেলিম। সেলিম ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি দেখছেন যে পুলিশের অনুপস্থিতিতে আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতিটাও কিন্তু কিছুটা কি বলবো যে একটা অস্থির অবস্থার মধ্যে রয়েছে। তো কি মনে করছেন এই যে অস্থিরতাগুলো তৈরি করছে পুলিশের অনুপস্থিতি তো একদিক থেকে আছেই, তারপরেও এই যে ডাকাতি তারপরে নানান ধরনের মানে সজীব ওয়াজেদ জয় বলল যে তারা আবার ফিরে আসবে বলার কয়েক ঘন্টার মধ্যেই ডাকাতরা ফিরে আসলো। তো আওয়ামী লীগ কি এখন ডাকাত রূপে ফিরে আসলো কিনা? শোনেন, বাংলাদেশ প্রথমে আমাকে ডাকার জন্য আপনাকে ধন্যবাদ। তাছাড়া যে এই প্রোগ্রাম যারা দেখছে বা দেখবে ভবিষ্যতে তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলি বাংলাদেশে কোনো কিছুই অসম্ভব না। আমাদের টেন্ডেন্সি আছে কেউ কিছু বললে কেন বললো, একটা ষড়যন্ত্র আমরা খুঁজি, ষড়যন্ত্র হয় বলেই আমরা খুঁজি। আর বিশেষ করে আওয়ামী লীগ এই ব্যাপারে অত্যন্ত অগ্রসর, যে ষড়যন্ত্র করে বিভিন্ন নাশকতামূলক কাজ কারবার করতে। একটা ছোট ঘটনা উল্লেখ করে দেই আপনাকে, যে 2008-এ যখন তত্ত্বাবধায়ক সরকার আসে তখন ওই বাস পোড়ানোর ঘটনা বোধহয় তার আগে হয়েছিল। 11 জন লোক মারা গেছিল, বাসে আগুন ধরায় দেওয়া হয়েছিল। সেটা আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের লোক থেকেই সেইখানে বসে এই কাজটা করে ইনোসেন্ট 11টা লোককে হত্যা করা হয়েছিল, একটা এনার্কি বা নাশকতার সন্ত্রাসী পরিবেশ ক্রিয়েট করার জন্য। যে আপনি যে এটা বলছেন যে এটা অমূলক না, তার আরো একটা কারণ বলি। তাদের তো একটা অর্গানাইজ সংঘবদ্ধ সন্ত্রাসী গ্রুপ আছে এবং কর্মীরা আছে যাদের কোনো বাদ বিচার বিবেচনা নাই। আওয়ামী লীগের লোকজন নেতারা বললেই তারা ঝাঁপাই করে। আপনিও জানেন, আমিও জানি, এটা না। সব দলে কিছু কিছু আছে, শুধু আওয়ামী লীগের যোগ দিলে হবে না। আমাদের রাজনীতিতে যেহেতু অসুস্থ, পচা, দুর্গন্ধযুক্ত, এইখানে বহু কীটপতঙ্গ আছে এরকম যে দুর্গন্ধযুক্ত রাজনীতির ফসল। আমি বলছি সব দলেই, শুধু আওয়ামী লীগের যোগ দিলে হবে না। তবে আওয়ামী লীগে মনে হয় বেশি এ ব্যাপারে, তারা অনেক অগ্রসর, ওদের দেখা দেখি অনেকে হয়েছে। তো এটা যে অসম্ভব। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের লোকের হাতে প্রচুর টাকা। এই 16 বছর ধরে যে লুটপাট, ব্যাংক ডাকাতি, বিভিন্ন ভাবে ডাকাতি, কন্ট্রাক্টরি, সরকারি তাদের হাতে প্রচুর টাকা, কন্ট্রাক্ট, সরকারি কন্ট্রাক্ট। আপনি মনে করেন যে অনেক টাকা। ইভেন আজকে এক জায়গাতে শুনলাম যে এই
যারা এই ক্ষমতার পাশাপাশি ছিল তাদের কাছে যত টাকা আছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চেয়ে বেশি আছে। জিনিসটা অমূলক না মনে হয়, কিছু না হলেও কাছাকাছি আছে। তো তারা এক এক গ্রুপে ফাইন্যান্স করে এখন ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে। যেহেতু জয় বলেছে তারা আবার ফেরত আসবে, আমলিগ মারা যায়নি, আমলিগ আছে, তো তারা আবার বিভিন্ন ভাবে ফেরত আসতে পারবে। যার জন্য এই গণজোয়ারে গণ অভ্যুত্থান বলেন, গণ বিপ্লব বলেন, এই বিপ্লবে তারা সয়লাভ হয়ে গেছিল, এরা আবার ফেরত আসবে কোনো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে তারা ফেরত আসবে না। বিভিন্ন ধরনের নাশকতা ক্রিয়েট করে যারা ক্ষমতায় আছে তাদের আনপপুলার করে তারপরে আস্তে আস্তে তারা আবার এই ক্ষমতায় আসার চেষ্টা করবে। তো এই যে এক জায়গায় শুনলাম, দেখলাম, বুঝলাম যে 15-20 জন ধরে না 50 জন বাড়ি বাড়ি যাচ্ছে, ডাকাতি ফাকাতি এটা ওটা নিচ্ছে। তো ডাকাতরা 2, 4, 5, 10 জনের বেশি এইভাবে করে না। এই যে সংঘবদ্ধ গ্রুপ যাচ্ছে, এই সংঘবদ্ধ এত লোক, একটা ক্রিমিনাল গ্রুপ এত 50 লোকটারে সংঘবদ্ধ করে ক্রিমিনাল কাজ করতে যাওয়াটা একটু অবাস্তবিক। ক্রাইমের নিয়মও না, ক্রাইমে হয় না। যেহেতু 50-60 জন এক এক জায়গায় যাচ্ছে, এক এক এলাকায় এইভাবে করছে লাঠি ছোট অস্ত্র নিয়ে নিয়ে, এটা নিশ্চয়ই আমার মনে হয় এই কোন ধরনের মদদের কোনো কিছু হচ্ছে, এর সাথে কোনো অর্গানাইজড গ্রুপ, রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট অর্গানাইজড গ্রুপ হতে পারে। এটা তো আমাদের কাছে নাই, সব পারিপার্শ্বিক অবস্থা দেখে এইটা সহজেই অনুমেয় এবং সহজে বোঝা যায়। এখন কে বলবেন যে এটা কোন দল সেটা তো স্পষ্ট না, তবে জাতির বা মানুষ চোখ রাখা উচিত এইদিকে, এদের দিকে। আর যেহেতু কেবল একটা সরকার আসছে এত বড় আন্দোলনের পরে, সমস্ত দেশ তছনছ হয়ে যাওয়ার পরে, সুতরাং এই সরকারের আমাদের সবার আপামর জনসাধারণ এদের সাহায্য সহযোগিতার হাত বাড়াই দেওয়া উচিত। তার কারণে এই সরকার তো জাতির দেশের কল্যাণেই আসছে। হাজার হাজার লোকের রক্তের বা অত্যাচারের ফসলে, অত্যাচার সহ্য করার ফসল এই সরকার। এই তো হতে পারে এই জন্য পুলিশ ফোর্সকে অতি শীঘ্র অর্গানাইজ করা এবং তাদের মাঠে অ্যাকশনে দেয়া, তো সেইটা আরো ব্যাপার। কিন্তু এই পুলিশ ফোর্সকে আমাদের রিশাফল করতে হবে এবং পুনর্গঠন করতে হবে, একটা আইনের ছকে তাদের চলতে হবে। তাহলেই হয়তো ভবিষ্যতে এই পুলিশের মাধ্যমে, যে পুলিশ থানা বিভিন্ন জায়গায় পুলিশ একটা টর্চারের এজেন্ট ছিল, টর্চারের প্রতিনিধি ছিল, বা অন্যায়ের প্রতীক ছিল পুলিশ। অনেক ক্ষেত্রে তারা এই ধরনের কাজ কাম করেছে এবং আইনের প্রশাসনের শিথিলতার কারণে তারা অনেক গাফিলতি করেছে। এই অবস্থা থেকে জাতিকে, দেশকে মুক্তি দেওয়াই জরুরি কাজ। আমি আশা করি এই সরকার সেটা করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। না, সেই ক্ষেত্রে ভাই ধরেন এই যে কিছু অফিসার এখনো কয়েকজনের নাম শুনছি, যেমন হাবিব, তারপরে আরো কয়েকজন অফিসার আছে যারা কিনা সরাসরি এই ঢাকা শহরের থেকে তারপরে অধ্যত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, একজন পলিটিক্যাল পার্সোনালের মতো তারা বক্তব্য দিয়েছে, মনে হচ্ছে যে আওয়ামী লীগের পুলিশ লীগের শাখা থেকে বক্তব্য আসছে। তো এই ধরনের লোকগুলো আছে। তারপরে মনিরুল কোথায় আছে সেটা আমরা জানি না। আমার মনে হয় পুলিশের ইমেজ রক্ষার্থে তাদের নাম ধরে যে এই ব্যক্তিরা পুলিশের ভেতরে সরকারের পক্ষে কাজ করেছে, এদের হুকুমের কারণে আমরা বাধ্য হয়েছি, এই জিনিসগুলো আমার মনে হয় সব তালিকা করে জনগণের সামনে তুলে ধরা উচিত। এবং তাদের, যদি তারা দেশে থাকে, সাঁড়াশি অভিযান চালিয়ে, আমার মনে হয় দেশে অনেক মানুষই আছে, কারণ শেখ হাসিনা চলে যাওয়ার আগে কিন্তু তার ঠিক আগ মুহূর্তে সে পুলিশকে হুকুম দিয়েছিল যে গুলি চালাও, যত মানুষ প্রয়োজন হয় হত্যা করো। তো সেটা শেখ হাসিনা যখন করতে পারেনি, শেখ হাসিনা যখন পালিয়ে যায়, তার আগে কিন্তু তারা সেই সুযোগটা পায় নাই অন্যরা, যে হাসিনা যে এইভাবে যে পালিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে অনেকেই বাংলাদেশি আছে, তাদের ধরার জন্য আমার মনে হয় অভিযানগুলো আরো বেশি জোরদার করা উচিত এবং পুলিশের এই কাজগুলো করার সুযোগ দেওয়া উচিত জনগণের সামনে এসে তারা যেন বক্তব্য রাখতে পারেন। আমাদের থানাগুলোতে যদি এইভাবে একের পর এক আক্রমণ হতে থাকে তাহলে তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটাও একটা খারাপের দিকে যেতে পারে। তো সেলিম ভাই, আমি মানে যে কোশ্চেনটা আপনাকে পরে করতে চাই সেটা হচ্ছে যে ধরেন পুলিশ আজকে যে অবস্থায়, পুলিশ যতই এখন নিরাপত্তা চাক, তারা বলতে চাক যে তারা ভালো, যেটাই বলুক, আমি একজন মানুষ হিসেবে মনে করি যে আমার পাশে 10 জন, বিভিন্ন ঘটনাগুলোতে দেখা গেছে একটা পুলিশের যদি 100 জন মানুষ থাকে, সেইখানে 10 জন 20 জন খুব বেশি আক্রমণাত্মক থাকে, অন্যরা দেখা যায় যে মানে তারা নিশ্চুপ হয়ে আছে, একটু মানে চুপচাপ আছে, তারা অত আক্রমণাত্মক না। কিন্তু আমি একজন মানুষ হিসাবে আমার সামনে 10 জন আমার সংস্থার বাহিনীর লোক, তারা মানুষকে এইভাবে গুলি করে মারছে,
এটা কি তাদের কাছে আসলে খারাপ লাগার বিষয় না? সো তারা যতই বলুক যে আমাদের দোষ নাই, দোষ তো আসলে পুলিশের আছে। তো তারা হয়তো বলতে পারে এটা যে তাদের যেইসব ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের কারণে তারা এটা করতে বাধ্য হয়েছে, এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও আবার ওই পলিটিক্যাল দলগুলো দিয়ে যারা সরকারে থাকে তাদের দ্বারা প্রভাবিত হয়ে তারপর মানুষের উপর নির্যাতন করে, পলিটিসাইজড হয়ে তারপরে তারা কার্যক্রম পরিচালনা করে। তো এই জায়গা থেকে বের হওয়ার কি কোনো সুযোগ আছে কিনা? মানে পুলিশ যখন যে সরকার আসবে তখন সেই সরকারের লাঠিয়াল বাহিনীর মতো কাজ করবে। এখান থেকে বাঁচার উপায় কি? অফকোর্স এখান থেকে বেরোয় আসতেই হবে, তাই ছাড়া অন্য কোনো উপায়ও নাই। যেমন ধরেন এর ভিতরে হলো পুলিশের অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করা। পুলিশের তো একটা গাইডেন্স আছে, পুলিশ গাইডেন্স আছে, পুলিশের আইন আছে যে কিভাবে তারা অপারেট করবে। যখনই এর ব্যতয় হবে তখনই তাদের উপযুক্ত অ্যাডমিনিস্ট্রেটিভ পানিশমেন্ট বা ক্রাইম হয়ে গেলে তাদের বিচারের সম্মুখীন করতে হবে। তো সেই জন্য যে একটা পুলিশ কোড আছে, এবং পুলিশ আর এখানে আর একটা বড় রিফর্ম দরকার। যেমন পুলিশ সরাসরি সরকারের আন্ডারে, সব পুলিশই সরকারের আন্ডারে, কিন্তু পুলিশকেও অটোনমি দিতে হবে যে পুলিশের কাজে ইনভেস্টিগেশনে হস্তক্ষেপ করতে পারবে না, এবং পুলিশের কাজটি ক্রাইম ইনভেস্টিগেশন, ক্রাইম দমন করা, এই ক্ষেত্রে অমুকরে ধরে না তমকরে ধরে না, এইটা করতে পারবে না। এই জন্য পুলিশের ডিসিশনে দিয়ে দিতে হবে। পুলিশকে একটা অটোনমিক, যে পুলিশ যে ওই পলিটিশিয়ানদের, স্বরাষ্ট্রমন্ত্রীর আইনগত অর্ডার ছাড়া এই ধরনের রাজনৈতিক হয়রানি বা কোনো এইগুলো তারা করতে পারবে না, করলে তারা এইটা মানতে বাধ্য না। আর পুলিশ যারা অতি উৎসাহী হয়ে যে ক্রাইম করে করে তাদের বিচারে মুখোমুখি করতে হবে। এই জন্যই অনেক দেশে আছে যে একটা ইন্টারনাল ইন্টেলিজেন্স আছে পুলিশের, কারা কি করছে ওই ইউনিটটা সেপারেট পুলিশের ভিতরে, ওই মেইন ইউনিট থেকে তারা ওইগুলা করে রিপোর্ট দেয় একটা অথরিটির কাছে, সেই অথরিটি সেইগুলা বিচার করে। অফকোর্স অনেক ভালো পুলিশও আছে, অনেক খারাপ পুলিশও আছে, আপনার কথা রাইট। যেমন ধরেন এইসব অফিসাররা সরকারের কাছে অতি উৎসাহ, অতি আনুগত্য, প্রিয়ভাজন হওয়ার জন্য যে যে সরকারের কুশাসন দুঃশাসনে সহায়তা করে, বিরোধীরা নির্যাতন করে, এর অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে। এর জন্য মেকানিজম ক্রিয়েট করতে হবে। যেমন ধরেন পুলিশে বাধ্যতামূলক করে দিতে হবে যে তুমি যদি কাউকে গুলি করো বা কোনো একটা অন্যায় কাজ করো যেটা পুলিশ বিধিতে বা নিয়ম। সম্মানিত ভিউয়ার্স, এই যে সাংবাদিক ইলিয়াস সাহেবের কথাগুলো শুনলেন, কথাগুলো কতটুকু ভালো লেগেছে এবং কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তোবা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।